বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিকটা হলো যে ফরেন পলিসি অফ বাংলাদেশ। আমার কাছে এত বেশি ইন্টারেস্টিং বলবো না, এটা আমাকে একটু ডিস্টার্বিং মনে হয়। যারা বাংলাদেশের যত হাই কমিশনার আছে, and, তারা, আমি জানি না তাদের সংখ্যা কত হবে সারা বিশ্বে। যত ফরেন অফিস, যেখানে যত হাই কমিশনার অ্যাম্বাসেডার আছে, এই উইথ ডিউ রেসপেক্ট, আই এম সো অ্যাংরি। ইনফ্যাক্ট মানে আমি জানতাম, বা আমরা জানতাম যে একটা হাই কমিশনার হওয়া মানে খুব টাফ, এবং একটা হাই র্যাঙ্কিং এবং ইন্টেলিজেন্স পার্সন হতে হয়, এবং সে ক্যাপাবল হতে হয়। যখন আমি তিনজন হাই কমিশনের সঙ্গে ইন্টারেক্ট করে দেখলাম, তারপরে যখন স্টাডি করে দেখলাম যে ইভেন যারা বাংলাদেশি বিভিন্ন দেশে আছেন, যারা এদেরকে চেনেন, প্রত্যেকটা হাই কমিশনার কাছে আমি চ্যালেঞ্জ করলাম, ইফ আমাদের পৃথিবীতে বাংলাদেশের যে কোনো হাই কমিশনার যদি একটা থাকে আমার সঙ্গে যদি চ্যালেঞ্জ করতে পারে, আমি তাদেরকে 1 কোটি টাকার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যদি তারা কেউ আমার থেকে বেশি পারফরমেন্স ভালো করতে পারে, তারা প্রত্যেকটা এক একটা হচ্ছে ডমকি। আমি আমি তারা আমাকে যদি সু করতে চায়, তারা প্রত্যেকটা রাম ছাগল। প্রত্যেকটা হাই কমিশন, আমি আবার রিপিট করতেছি, তারা প্রত্যেকটা একটা রাম ছাগল, নন প্রোডাক্টিভ, স্টুপিড। আমি জানি না কিভাবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মানে এই পলিসিটা কিভাবে টলারেট করছে, কতদিন ধরে এটা চলে আসছে। এখন কেউ যদি বলে না, এই ডিউ টু দ্য হাসিনা গভর্নমেন্ট, না, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো অবশ্যই। কারণ হাসিনা গভর্নমেন্ট যাদেরকে হাই কমিশনার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তারা পলিটিক্যাল অ্যাপয়েন্টেড। এখানে 99% না, 100% আর ডঙ্কি, স্টুপিড, নন প্রোডাক্টিভ, ইউজলেস। যদি আর কোনো বাক্য অ্যাড করা যেতে পারে, ডিকশনারিতে আছে, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। উইথ কনফিডেন্স আমি বলতে পারি, যদি কোনো হাই কমিশনার আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চায়, যদি তারা বেটার পারফরমেন্স করতে পারে মোর দেন মি, আমি একটা মেডিকেল ডাক্তার হয়ে বলতেছি, আমি তাকে 1 কোটি টাকা চ্যালেঞ্জ করলাম। যদি একটা হাই কমিশনার কোথাও থাকে, 1 নম্বর। এখন কাম টু দ্য পয়েন্ট, এটা কোন গ্রাউন্ডে বলতেছি। তবে হাসিনা গভর্নমেন্টের আগেও যারা ছিল, তারা যে ক্যাপাবল ছিল, পলিসি ভালো ছিল এটাও না। সেখানে মোর দেন 80% ছিল এই ডঙ্কি। অ্যাটলিস্ট ফিউ ওয়াজ ডুইং সাম লেভেল বেস্ট, মানে তাদের ইচ্ছা আছে, করতে চায়, কিন্তু ফরেন পলিসিটাই খারাপ। যেমন এক্সাম্পল আমি আপনাকে দিতে পারি যে যিনি ডেপুটি হাই কমিশনার অথবা কাউন্সিলর, সে, তার ডিউটি কি, হাই কমিশনের বাসায়, তার এই হাই কমিশনার ওয়াইফের বা বাসায় টেক কেয়ার করতে হবে। ওই ম্যাডামের কুকুরের খাওয়াটা কিনে দিতে হবে, কার্টেনটা, বাসার কার্টেন, ভালো কার্টেন কিনে দিতে হবে, বাগানে, ফুল বাগানের টেক কেয়ার করতে হবে, ম্যাডামের পেছনে ঘুরতে হবে, শপিং করে দিতে হবে। এটা কথা হলো? আমি আমি কি এটাকে বানাই বলতেছি? পৃথিবীতে কি ওর বাংলাদেশি যারা আছে 2 কোটি বাইরে, তারা কি 2 কোটি হয়তো জানবে না, কিন্তু কিছু তাদের মধ্যে তো 10% বাঙালি জানবে যে তারা এই ধরনের পলিসি দিয়ে তারা একটা অফিস চালায়। তো সে কি জন্য এই কাজটা করে? যে পরবর্তী যে সে হাই কমিশন হবে, প্রমোশন তার পেতে হবে,
ওই হাই কমিশনের রিকমেন্ডেশন লাগবে, সেই থাকলামটা সেই জন্য সে করে। এটা কোনো প্রোডাক্টিভ কাজ হলো? হি ও শি উইল টেক কেয়ার অফ দ্য ওই হাই কমিশনারের বাসা প্রাইভেট ওয়েলবিং। ভেরি 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 আই এম সরি, ভেরি ডিস্টার্বিং। একটা হাই কমিশন সাউথ আফ্রিকাতে প্রিটোরিয়াতে, যেটা গভর্নমেন্ট যে খরচটা দেয় বৎসরে বছরে, যে খরচটা মেনটেন করতে অফিসটা চালাতে, আমি যদি মিস্টেক না করি, মেবি ফিগার কুড বি ফ্লাকচুয়েট। এটা আমার জানা মতে একটা সময়, কোন সালের ঘটনা বলবো আমি, কারণ আমি 3 জন হাই কমিশন দেখতাম। একজন ছিল আমার ফ্রেন্ড ক্লাসমেট, শি ওয়াজ এ লেডি। তারপরে আরেকজনের কথা আমি ডিটেলস এক্সপ্লেন করব। তবে কোন প্রসঙ্গে আমি বলতে যাচ্ছি যে দে আর স্টুপিড। আমি আমার গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট ওই হাই কমিশনটা চালাইতে তার খরচ হয় 350 কোটি টাকা বছরে। তার এগেনস্টে পাসপোর্টের সিল মারে, এই পাসপোর্ট রিলেটেড কাজ করে 5 থেকে 6 কোটি টাকা গভর্নমেন্টকে আয় করে। তা আপনি আপনার হিসাব করে দেখেন, এই 350 কোটি টাকা খরচ করে, তার বিনিময়ে 5 থেকে 6 কোটি টাকা তারা আর্ন করে। এর বাইরে ওই হাই কমিশনারের কমিশন অফিসের কোনো এমন কোনো ক্রিয়েটিভ, কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ কোনো অ্যাক্টিভিটিস নাই। সাপোজ আমি কি করতেছি, তারা কি যারা বাংলাদেশে এখানে আসে তাদের সঙ্গে তাদের কোনো রিলেশন নেই। যদি তারা কোনো পার্টি করতে চায়, খাওয়া দাওয়া সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে পারে। তার বাইরে শেখ মুজিবের আবার একটা মূর্তিও বানাইছে, পিকুলিয়ার। তারা শেখ মুজিবের একটা মূর্তি বানাইছে হাই কমিশনের সামনে। কোথায়? এই সাউথ আফ্রিকা। তবে এটাকে মানে হাস্যকর, এটা তো ভেঙে ফেলছে সম্ভবত রিসেন্টলি। এখন কথা হলো কি, যে যে পয়েন্টের কথা বলছিলাম, 350 কোটি টাকা আমরা খরচ করব, তার বিনিময়ে তারা রিটার্ন করবে 5-6 কোটি টাকা। ওরা যদি কারো ক্যাপাসিটি থাকে, তারা আমার সঙ্গে চ্যালেঞ্জ করে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তাদের কোনো ইনভলভমেন্ট যেমন নাই, যে কি বলবো, কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে হবে, অথবা জব ক্রিয়েশন করতে হবে, অথবা কোনো এখানে কোনো আমরা আমাদের ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি যাই হোক এখানে আনবো বা ইম্পোর্ট করব, এক্সপোর্ট করব, এগুলোর সঙ্গে কোনো রিলেশন তাদের নাই। অনেক কথা তো তো সময় তো মানে বলার আমি স্কোপ হবে না এক ক্লিপে, ভিডিও ক্লিপে। তো এক্সাম্পল দিই, একজন হাই কমিশনার বাংলাদেশি, ওনার ওয়াইফ নিয়ে হলিডে করতে যায়। উনি পাশের কান্ট্রির নাম হচ্ছে বতসোয়ানা। তো বতসোয়ানা গভর্নমেন্ট তখন সম্ভবত 300 টিচার নিবে সারা সারা বতসোয়ানায়। তো ইন্ডিয়ান হাই কমিশন যেভাবে তারা পারফর্ম করে, কোন জায়গায় মানে লোক নিয়োগ হবে, ফার্স্ট তারা নক করে, তারা বলে যে আমাদের লোককে নেই। তো ইন্ডিয়ান হাই কমিশন তাদের টিচার দেওয়ার জন্য মানে কি বলবো, অ্যাগ্রেসিভ বলতে পারেন, এবং তারা ওই খুব অ্যাক্টিভ এইখানে। তো ওখানে হয়েছে কি, বাংলাদেশি যারা থাকে বর্ষনায়, তারা ওই বললো যে স্যার বা হাই কমিশনার সাহেবকে, যে আমাদের দেশ থেকে কি কিছু টিচার আমরা নিতে পারি না, বা আপনি যখন এখানে আসছেনই, তো এখানে এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে একটু লবিং করলে অ্যাটলিস্ট আমরা তো কিছু টিচার দিতে পারি এখানে। তো ওনার কথা হচ্ছে কি, আমি তো এখানে আসছি যে প্রোটোকলে, আমি তো এখানে হলিডে করতে আসছি, আপনারা কি সমস্ত কথাবার্তা বলেন, এটা এখানে আমি এই কাজ করতে আসিনি। কিন্তু ওখানে যদি ইন্ডিয়ান হাই কমিশনার হলিডে করতে যেত, তাহলে তারপরে সে যেত। আর এনারা এই কাজ করবেন না। এনারা টিএ ডি কি বিল করে, অফিস ট্যুর করে, মানে কি বলে ফেক বিল তৈরি করে। এই যে একজন মহিলা এখানে হাই কমিশনার ছিল, আমি তার সঙ্গে যখন কথা বলি, পরে যখন দেখলাম যে সে আমার এই কি বলবো সেই মেট্রিক, তো পরে শুনলাম যে অনেক টাকা নাকি
তার ফ্যামিলি নাই, মানে মানে তার শি ইজ নট ম্যারিড, হাজব্যান্ড নাই, তার কিছু বোন ভাই বা এদেরকে নিয়ে থাকে। সে এখানে ট্যুর দেখায়, এখানে ট্যুর দেখায়, পরে দেখা গেছিল এরপরে অডিট করে দেখা গেছে যে এগুলো সব ফেক। তা এখন এটা হলো তো একটু আসি, কিন্তু পারফরমেন্সটা কি? যাতে এরকম তো আপনার গভর্নমেন্টের সঙ্গে কি করলে আমাদের লোককে এখানে কোন কোন সেক্টরে নিয়োগ দেওয়া যেতে পারে, বা ওদের কোনো ডিমান্ড আছে কিনা, ডাক্তার সাপোজ বা এনি সেক্টর। যখন আহ, বাংলাদেশের প্রথম হাই কমিশন যখন এখানে স্টার্ট করে, প্রথম হাই কমিশনার, তো ওখানে একটা যে আপনারা সবাই জানেন যে নিয়ম হচ্ছে, যখন এমবেসি খুলে তখন নিয়মটা কি, যে যিনি হাই কমিশন হিসেবে নিয়োগ পেলেন প্রথম, তাকে ইন্ট্রোডিউস করতে হয়। যখন নেলসন ম্যান্ডেলার সঙ্গে উনি দেখা করতে যান বাংলাদেশের ফ্ল্যাগ সহ, তখন বলে যে আমরা এমবেসি খুলছি এখানে ইত্যাদি, এটা সেটা একটা যে সিস্টেম আছে। তখন ম্যান্ডেলা বলে কি, আহ, বাংলাদেশ তো, আমি আমি আমার যেখানে আমার জন্ম, এই জায়গাটার নাম হচ্ছে ফর্মার হোমল্যান্ড ট্রান্সকাই, আমি সেখানে একটা রিমোট হসপিটালে কাজ করতাম। অল অফ সাডেন এক বিকালে মানে উনি হসপিটালে এমনি ঘুরতে আসছে। তা আমি যখন হ্যান্ডশেক করি, আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোন দেশ থেকে আসছো? বাংলাদেশ। তো বলছে আমি খুব খুশি যে আমার এই রিমোট এরিয়াতে গ্রামের লোকদেরকে তুমি সার্ভিস দিচ্ছ, ওয়ান্ডারফুল। তো আমি তো মানে কি, আহ, মানে এরকম ব্যাপারটা এরকম না যে অল অফ সাডেন উনি আসছেন। হ্যাঁ, আমি হ্যান্ডশেক করছি, আমি বলছি যে আমি বাংলাদেশি। তখন হাই কমিশনারকে বলতেছে কি ম্যান্ডেলা, যে আমি আমি খুব খুশি তোমার দেশের প্রতি, কারণ তোমার দেশের লোক ডাক্তার আমার সেই গ্রামের, যেখানে কেউ ডাক্তার যেতে চায় না, কেউ সার্ভিস দিতে চায় না, অথচ শুনলাম যে বাংলাদেশ ডাক্তার খুব খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। শুধু মানে আমি আমার কথা বলছি না, যারা ওরকম অনেকেই। তখন তো হাকিম সাহেব একটা ভালো কথা বলতে পারতেন না, যে আপনি যদি একটু স্যাটিসফাই হয়ে থাকেন, আমি আপনার গ্রামে হসপিটালে যদি আরও ডাক্তার লাগে আমি তাহলে ব্যবস্থা করে দিই। উনি কি কথা বলতে পারতেন না? উনি যখন জিজ্ঞেস করছে একজন ডাক্তার বাংলাদেশি, হ্যাঁ, আমি ওনার নাম, অফকোর্স ম্যান্ডেলা আমার নাম মনে রাখবে, আমি তো আহ, আমি ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি না। তো যখন বলছে বাংলাদেশি ডাক্তার, তো তখন উনি যদি দেশপ্রেমী বা তার কি বলে দেশের প্রতি মিনিমাম তার যদি যদি দরদ থাকতো, তাহলে কি বলতেন যে ঠিক আছে, আমিও আপনাকে কিছু ডাক্তারের ব্যবস্থা করে দিতে পারি, আপনি যদি প্রেসিডেন্ট আপনি যদি চান। কিন্তু উনি এটা করেননি। পরে কোন এক সময় হাই কমিশনার সাহেব বলতেছেন বাঙালিদের কোনো মিটিংয়ে, ডক্টর ইসলামকে, তো অনেকে আমার নাম ডক্টর সিরাজ বলেছেন, এটা আমার বাংলাদেশি মহলে, কিন্তু অফিসিয়াল নেম ইসলাম। তো ম্যান্ডেলা কিভাবে জানছে যে ওইখানে ওনার হচ্ছে জন্ম, এবং ওই এলাকায় তার নিজস্ব একটা বাড়ি, সুন্দর একটা বাসি, মানে উনি পরে প্রেসিডেন্ট হওয়ার পর ওইটা উনি যদি হলিডে করতে চাইতে চান তাহলে ওখানে মাঝে মাঝে যেতেন। এখন প্রশ্ন হচ্ছে কি, উনি যখন বললেন যে ডক্টর ইসলাম কে, তো সামহাও তো বললো যে আমি মানে ওনার সঙ্গে একটু দেখা করতে চাই, যে ম্যান্ডেলা তার নাম বলছে। সম্ভবত ম্যান্ডেলা সামহাও জিজ্ঞেস করছে যে এই গ্রামগুলোতে যে ডাক্তারগুলো আছে, আরও কিছু বাংলাদেশি ডাক্তার ছিল, তো এইখানে এই ডাক্তারও বলছে যে, তো হাই কমিশনার সাহেব বলছেন যে ইট ইস ভেরি বিউটিফুল, প্রেস্টিজিয়াস, একটা রেসপেক্টফুল সিচুয়েশন, যে আহ, আমাকে যখন বলে আমি ইন্ট্রোডিউস করি বাংলাদেশের ফ্ল্যাগকে, তখন বলে যে বাংলাদেশে একজন ডাক্তার আছে, ওখানে নাম ইসলাম চাকরি করে। তো উনি আমাকে খুঁজতেছেন, এটা 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 ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, যে উনি আমাকে খুঁজতেছেন,
যে আমাকে থ্যাংক ইউ জানাবেন। এটা আসলে ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কি যে উনার পারফরমেন্স কি হওয়া উচিত ছিল। আচ্ছা, এখন আর মেইন পয়েন্টে আসতেছি। একজন হাই কমিশনার, নাম বলবো না, ঠিক আছে, ওনার নাম না বলাই ভালো। তো উনি এক আমার ক্লাস ফ্রেন্ড, তার বাচ্চার বার্থডে, তো ওইখানে হাই কমিশনার হিসাবে আসছেন। আর যিনি ডেপুটি হাই কমিশনার, সম্ভবত কাউন্সিলর, ওনার নাম হচ্ছে মিস্টার দাউদ। এখানে আমি নামটা আমার মনে আসলো। দাউদ সাহেব ওই পার্টিতে খুঁজতেছে ডক্টর ইসলাম কে। তো ওই যে বললাম ডক্টর সিরাজ আর ইসলামের যে ডিফারেন্সটা, তখন দেখা গেল শেষ পর্যন্ত দাউদ সাহেব বললেন, ও আপনি ডক্টর ইসলাম, আমি তো আপনাকে সিরাজ বলে চিনি। আচ্ছা ঠিক আছে, বলে স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তো বলে এত বড় গ্যাদারিং এর মধ্যে, পার্টির মধ্যে কথা হবে না, একটু প্রাইভেট কথাবার্তা আছে আপনার সঙ্গে, একটু বাইরে বারান্দায় যাই বা একটু গার্ডেনের দিকে যাই, আমি যেটুকু মনে করে। তো বললো যে ডাক্তার সাহেব, আমার ছেলের বিয়ে দিতে চাই। তো যে মেয়েটা আমি আমরা চুজ করছি, সে মেয়ের ব্যাপারে আপনার কাছে আমি একটু খোঁজ নিতে চাই। কারণ সে বাসায় আপনি 91-এ যখন প্রথম সাউথ আফ্রিকা আসেন, আমি জানছি যে ওই বাসায় আপনি অনেকদিন ছিলেন। আর সে মেয়ে ডাক্তার হয়েছে। এখন আমি তার নাম বললাম, আমি যে তাকে ক্লাস 4 থেকে আমি চিনি। আমি বললাম সে ইজ এ ওয়ান্ডারফুল গার্ল, এবং আপনি যদি আমার রিকমেন্ডেশন চান, ভেরি নাইস গার্ল। তো বিয়েটা হয়ে গেছে। পরবর্তী আমি ওনাকে বলছিলাম যে আপনি প্রসিড হন। পরে খোঁজ নিলাম, বিয়ে হয়ে গেছে, এবং তারা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ওই হাই কমিশনার সাহেবের ছেলে, তার নাম হচ্ছে নাহিদ, এখন সম্ভবত জোহানেসবার্গ থাকে। তো আমি যে কথাটা বলছিলাম, তা আমি বললাম যে আপনার কাজটা তো হয়ে যাবে, আমি আপনাকে আমার কথা বলতেছি এরকম না, আমার পার্সোনাল কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতেছি না, আমি যে বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি, আমি আপনি যদি বাংলাদেশকে একটু হেল্প করতেন, আমাকে না, বাংলাদেশকে যদি একটু হেল্প করতেন, ইন দ্যাট সেন্স যে আমি কি করছি, যে এই এই স্টেটসের যে গভর্নর, তার নাম ছিল মিস্টার স্টোফিলে। তো ওনার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি একসঙ্গে জোহানেসবার্গ থেকে কুয়ালালামপুর একটা ফ্লাইটে একসঙ্গে যাওয়া, মানে একটা কারণে যাওয়া পড়ছিল। তো আমি তাকে ওই এই কি বলবো, একটা লং জার্নিতে আমি একটা আমার কনসেপ্ট এক্সপ্লেন করলাম অ্যাবাউট এগ্রিকালচার সেক্টর। সেটা ছিল এরকম যে আপনাদের তো জমি হাজার হাজার হেক্টর পড়ে আছে, আমি দেখছি, আর আবাদ করেন না, কিন্তু জমিগুলো যদি আমাদের বাংলাদেশকে দিতেন। তো উনি, আমি সাজাই বলছি এভাবে যে সাপোজ একটা পাইলট প্রজেক্ট শুরু করব, 10,000 হেক্টর জমি আমাকে একটা দিবেন, আমার বাংলাদেশ গভর্নমেন্টের, সেখানে ইনভলভ থাকবে স্পেশালিস্ট এগ্রিকালচার ইউনিভার্সিটি আমাদের আছে, প্ল্যান্ট প্যাথোলজিস্ট থাকতে পারে, সয়েল সায়েন্টিস্ট থাকতে পারে এই কমিটিতে। তারা যে ল্যান্ডটা চুজ করবে যে এই মাটিতে কি আবাদ হবে। তো এগুলো আমি এক্সপ্লেন করে আমি একটা প্রজেক্টের কথা ওনাকে বললাম। তো ওই স্টেট গভর্নর মিস্টার স্টোফিলে আমার কথা শুনে এত বেশি ইন্টারেস্ট, মানে উনি দেখালেন, যে আমি তখন বললাম যে তোমার দেশের যে সেন্টিমেন্ট অ্যান্টি ফরেনার, সেটা কিন্তু এখানে আমি যে কাজটা করতেছি, আমি আর তো তোমার ল্যান্ড নিয়ে তো চলে যাব না বাংলাদেশে, তাই না? আর যে জঙ্গলটা বসে তোমার জীবনে 1 টাকা তুমি আর্ন করতে পারবে, যেটা পড়েছিল সারা জীবন, আমাকে যদি দাও তুমি, তাহলে কি হবে, আমাকে মানে আমার বাংলাদেশ গভর্নমেন্টকে, তাহলে কি দাঁড়াবে, যে ওখানে বছরে যেটা ইনকাম হবে, সাপোজ আমি হচ্ছে এবার অ্যামাউন্ট, তো এই অ্যামাউন্টের করে আমার 60% হবে আবার বাংলাদেশ গভর্নমেন্টের, আর তোমার 40%। তো তোমার লোকাল এরিয়াটা ডেভেলপ হলো, কিছু লোকের তোমার চাকরি হলো, আমার কিছু স্পেশালিস্ট লোক অ্যাপয়েন্টমেন্ট হলো। তাতে ওই পাইলট প্রজেক্ট যখন সাকসেসফুল হবে, তখন ভাবি কি, তুমি তোমার সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে পারবা যে আমি বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে বায়োলাইটাল এগ্রিমেন্টে একটা পাইলট প্রজেক্ট করছিলাম, সেটাতে এত বেনিফিটেড হয়েছে, এটা তার ক্রেডিট। তখন সে বলবে যে সমস্ত প্রভিন্সে যতগুলো এরকম এমটি
এগুলো আনইউটিলাইজড ল্যান্ড, সেগুলো আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে দিতে চাই। কারণ একটা দিয়ে আমরা দেখলাম পাইলট দিয়ে অনেক আমরা বেনিফিট পাচ্ছি। তখন এই কথাটা যখন ওনাকে বলতেছি, তখন ওনারা দুজনে আমাকে নিয়ে হাসাহাসি করলো, বললো কি, ডাক্তার সাহেব, ইনি বলতেছেন, দাউদ সাহেব বলতেছেন, ইনি ডেপুটি হাই কমিশনার, আমি ওনার পোস্টটা নিয়ে কনফিউজ কেন, উনি কাউন্সিলর, ডেপুটি কমিশনার, মানে দুই পদে কখনো দুইভাবে আসছে, তো এই জন্য আমি ওইটা নিয়ে একটু কনফিউজ। তো মেইন ফ্যাক্টর হলো দাউদ সাহেব বলতেছেন, স্যার ডাক্তার সাহেব কিন্তু খুব ভালো লোক, উনি খুব ইমোশনাল। আর ডাক্তার সাহেব জানেন না, দুজনে মিলে বলতেছে যে আমাদের যেটা প্রেসক্রাইব জব, ডাক্তার সাহেব কি বলেন আপনি, এগ্রিকালচার লেন হ্যান তেন এগুলো নিয়ে আমার কি কোনো হেডেক আছে, এগুলো তো আমরা যাবো কেন, আমাদের এমবাসি চালার জন্য একটা প্রেসক্রাইব জব আছে, আমরা এই প্রেসক্রাইব জবে চলি, আপনি আমাকে কোথায় জঙ্গলে নিয়ে যাচ্ছেন এগ্রিকালচারে। ডাক্তার সাহেব প্লিজ কাম টু দ্য পয়েন্ট, মানে ইয়া আপনি লাইনে আসেন। আমি অবাক হয়ে গেলাম, আমি একটা ভালো প্রস্তাব দিলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট প্রভিন্সিয়াল যে হেড স্টেট তার সঙ্গে একটা মিটিং, উনি বলছে ডক্টর সাহেব তুমি তোমার হাই কমিশনকে বলো যে এই টিমটা যখন তুমি যদি মিটিং করতে চায় আমার গভর্নমেন্টের সঙ্গে, আমার যে ল্যান্ড অ্যাফেয়ার্স যে হেড, এগ্রিকালচার ডিপার্টমেন্ট হেড, যারা যারা স্টেক হোল্ডার, তার সঙ্গে তোমার যে টিম আসবে হাই কমিশনের মাধ্যমে আমি মিটিংটা করাই দেবো, খালি তুমি আমাকে জানাইও যে তোমরা কবে আসতেছো, তারপরে বাকি দায়িত্ব আমার। আমাকে বলতে খুব ইনসাল্ট করলো যে ডক্টর সাহেব ঠিক আছে আপনি দেশকে ভালোবাসেন, কিন্তু এইগুলা আমাদের ডিউটি না। তখন আমি কি করছি জানেন, আমাকে মানে খুব এটা খুব ইয়ে করছে, মানে আমি কিভাবে বলবো, আমি খুব কষ্ট পাইছি। তখন আমি একজন ডিজিকে চিনতাম ইন ঢাকা, আমি ভদ্রলোককে চিনতাম, কারণ আমার কাকাই একজন যে ছিলেন, কি বলবো, উনি 1963 থেকে চাকরি করতেন ফরেন অ্যাফেয়ার্সে, এখন উনি হাই প্রোফাইল ছিলেন। তো উনি ডিজি সাহেবের সঙ্গে পরিচয় করেন, ডিজি সাহেবকে আমি ফোন করে বলি যে এই ঘটনাটা, তো বলে ডক্টর সাহেব কী বলেন আপনি, আমি আমি তো আমার এটা তো পলিসি না, উনি তো আপনাকে এই কথা বলতে পারে না, আপনার নাম কি, আমি বলছি নামটা তো আপনার বের করার কোনো ব্যাপার না, তাই না, আপনি তো ওখানে ডিজি, বোধহয় 4টা ডিজি থাকে, একটা রিজন ভাগ করা থাকে, ইউরোপের এই কান্ট্রির জন্য একজন ডিজি, এই কান্ট্রির জন্য একজন ডিজি, 4টা ডিজি, তার মধ্যে একজন ডিজিকে আমি চিনতাম। তো উনি বললেন যে আমি ব্যবস্থা নেব, উনি কে, তো উনি পানিশমেন্ট দিয়ে ওনাকে রাশিয়াতে পাঠায় দিলেন। তা আমি কিন্তু পরে জানলাম যে ওনাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। তো ওটা তো মানে ইয়া হলো না, কি বলে, কোনো সলিউশন হলো না। তখন উনি কী করছেন, একটা ভালো কাজ করছেন ডিজি সাহেব, মালয়েশিয়াতে যিনি হাই কমিশনার উনি ছিলেন ডায়নামিক, আমি ভদ্রলোকের আমি জানি এখন উনি কোথায় আছেন বা আদৌ আছেন কিনা। তো ওনাকে যখন ডিজি সাহেব বললো যে আপনি ইমিডিয়েটলি পিটেরিয়া যাবেন এবং ডক্টর ইসলামকে খুঁজে বের করবেন, উনি ফোন করেই বলে কি আমাকে যে ডক্টর ইসলাম সালাম দিয়ে বলে যে আপনি আসেন আমার হাই কমিশনে, দুই ভাই মিলে চা খাবো। তো আমি চিন্তা করি এই ভদ্রলোক প্রায় ফোন করে, একজন হাই কমিশনার আমার সঙ্গে ডাকে, তো আমি মিনিমাম তাকেও তো আমার রেসপেক্ট করা উচিত। আমি তখন বলছিলাম কি যে আমি একটা সমস্যার মধ্যে যাচ্ছি, আমাকে একটু সময় দেন, আমি আসতেছি। তো একটা পর্যায়ে আসে বলতেছেন, না ডাক্তার সাহেব তাহলে আমি আপনার বাসায় আসি, আপনার নিয়ারেস্ট এয়ারপোর্ট কি, তারপর আপনি এটা কি বলেন, আপনি একজন হাই কমিশনার, আমি একজন কোয়ালিফাইড লোক, আমার এই সেন্সটা আসছে যে একটা হাই কমিশনারকে মিনিমাম তো রেসপেক্ট দিতেই হয়। তো উনি তারপরে কি ঘটনা ঘটলো যে দুবাইতে একটা ক্রাইসিস হয়ে গেছিলো। তো আমি কিছুদিন পর যখন ফ্রি হয়ে গেছি তখন আমি হাই কমিশনে ফোন করি, ফার্স্ট সেক্রেটারি বললো স্যার উনি উনি তো দুবাইতে গেছেন একটা ক্রাইসিস হ্যান্ডেল করতে, তারপরে ওনাকে রেখে দিছে আর উনি আর সেখানে আসা হয়নি। তা আমি কি বলতে চাচ্ছি যে ওনারা যে কথাটা বলছিলেন আমাকে, আর যেই ভদ্রলোক আসছিলেন কাজ করতে, উনি হয়তো এই পাইলট প্রজেক্টটা করতে চাচ্ছিলেন। তো আনফর্চুনেটলি মানে উনি আমার সঙ্গে আমার মিটিং হয়নি, আর আমি না হলে ওনাকে এই কাজটা করাই দিতে পারতাম, তো সামহাও এটা হয়নি। কিন্তু এই যে অ্যাটিটিউডটা,
এই যে হিস্ট্রিটা বললাম, দিস ইজ ফ্যাক্ট। পরে আমি যখন জানলাম অস্ট্রেলিয়াতে কি বনি বনি আমিন না কি, ওর নাম কি জানি, উনিও একজন খুব হাইকমান্ডের সামনে গালিগালাজ করতেছিলেন। এরকম অনেক যারা প্রোগ্রাম করে পিনাকি বলেন, যাদেরকে জিজ্ঞেস করবেন যে হাই কমিশনার ইজ দ্য, মানে কি বলবো, স্টুপিড। তো আপনারা করবেন কি, আমি কি বলতে চাচ্ছি যে এই সমস্ত ছাগল ছাগলগুলোকে আউট, এই সমস্ত রাম ছাগল আউট। আর যদি ফরেন পলিসি যে চেঞ্জ করার প্ল্যানে, সেই কারণে আমি ঢাকায় গেলাম। ঢাকায় প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করতে যায়, একটা রুমের ভাড়া কত দিতে হয় আপনারা জানেন। আমার মনে হয় 26,000 টাকা আমি রুম ভাড়া দিই। সাংবাদিকদেরকে তারপরে খাওয়াতে হয়, টোটাল যে পয়সাটা খরচ হয়। তখন আরও আমাকে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব আপনি ডাক্তার হয়ে ফরেন পলিসি চেঞ্জ নিয়ে কথা বলতেছেন। আমরা না, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি ফরেন পলিসিটা যেটা এক্সিস্টিং, এটা এটা চেঞ্জ করা খুবই দরকার। তো এটা হবে ডায়নামিক যে ব্যক্তি, মানে প্রমোশন যে যে স্টাইলটা যখন এখন যেটা আছে, যে ধরেন থার্ড সেক্রেটারি, ফার্স্ট সেক্রেটারি হবে, সেকশন কাউন্সিলর হবে, তারপর হাই কমিশনার, এগুলো এইটাতে আমার মনে হয় কি এই সিস্টেমটা যেভাবে চালু আছে, এটাতে এটাতে কাজ হবে না। কি করতে হবে, যে একজন হাই কমিশনার হইতে পারে এটা একজন ইয়াং ফেলো। এখন যারা আমাদের ডাইনামিক ইন্টেলিজেন্ট অনেক ফেলো আছে বাংলাদেশে, তারা যদি কতগুলো একটা পয়েন্ট স্কোরিং সিস্টেম থাকা উচিত, যে বৎসরে যদি কেউ ফার্স্ট সেক্রেটারি, যে সাপোজ যে যিনি ফার্স্ট সেক্রেটারি ল র্যাঙ্কিং, বৎসরে তার যে টোটাল স্কোরিং হবে অন দ্য বেসিস অফ তার যদি একটা ডিপ্লোমা ফরেন অ্যাফেয়ার্স করে, দ্যাট ইজ এ সার্টেন মার্কস। সে যদি এতগুলো চাকরি নিজের দিকে ক্রিয়েট করে, সার্টেন মার্কস। সে দেশে ইনভেস্টমেন্ট আনছে, সার্টেন মার্কস। Then at the end of the year, somebody is scoring 90% marks, suppose. তো তাকে সে অটোমেটিক্যালি কোয়ালিফাই ফর দ্য নেক্সট পজিশন। এই পর্যায়ে দেখা যাবে কি কম্পিটিশন, তখন সবাই, মানে ফরেন পলিসিটাতে যদি এটা প্রমোশনের স্টাইলটা যদি এরকম হতো, তাহলে হতো কি, এখন যেটা আছে বললাম যে তারা তাদের, আমি জানি না এক্স্যাক্টলি পলিসিটা, প্রমোশন পলিসিটা কি, তবে যেই ছাগলামিটা আছে এটা নট অ্যাকসেপ্টেবল। তো কি করা উচিত, এই পর্যায়ে দেখা যাবে যে কোনো ইয়াং স্টার, somebody is doing very good, he can be promoted, and within young age he can be high commissioner because of his smartness or activities. ওই স্কোরিং সিস্টেম, সেটা আমি কিন্তু প্রেস কনফারেন্সে আমাকে অনেক প্রশ্ন করা হয়, আমি সব প্রশ্নের উত্তর দিতে সমর্থ ছিলাম। তখন আমি ইনভাইট করছিলাম দীপমণিকে। দীপমণি আমার ক্লাসমেট। তো আমি, দীপমণি তো আমাকে বলছিল তুমি আমার সঙ্গে দেখা করো, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট, তখন সে ফরেন মিনিস্টার ছিল, তার বুঝেন আমি কোন সময় কথা বলতেছি। তো আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যে আমি সার্টেন একটা মাধ্যমে গেছি, যে ভিতরে একজন কাজ করে, হাই র্যাঙ্কিং অফিসার, সে আমার রিলেটিভ। সে পরিচয় দিচ্ছে যে আপনি কি ডক্টর সাহেবকে চিনেন। আমি দীপমণি এক সময় কাজ করছি, যখন এরশাদ পতনের আগে, যখন অনেক স্টুডেন্টকে ঢাকা ইউনিভার্সিটি যখন ইনজুর্ড করে, তখন আমরা গেছিলাম, আমি আর দীপমণি, ওই যে স্টুডেন্টকে স্টিচ করা, ট্রিটমেন্ট, ফার্স্ট এড দেওয়া। তো দীপমণি বলছিল যে আমার নিক নেম জানতো, তো তোমার সঙ্গে পরে কথা বলবো। তো আমি এই কারণেই তার সঙ্গে দেখা করতে চাইছিলাম, যে তুমি আমার সঙ্গে দেখা করলে আমি তোমাকে কতগুলো জিনিস, মানে আমার প্ল্যানগুলো দিতাম। যেমন ব্রাজিলে আমাদের কোনো এমবেসি নাই, কিন্তু ওখানে যে এগ্রিকালচার পলিসিটা আছে, সেখানে ওইটাতে হিউজ একটা পটেনশিয়াল আমাদের কিন্তু সাউথ আমেরিকা, শুধু ব্রাজিলের কথা বলছি না, সাউথ আমেরিকাতে আমাদের কোনো কনসুলেট এমবেসি হাইকমিশন কিচ্ছু নাই। তো বলছিলাম তুমি ব্রাজিল দিয়ে শুরু করো, বিকজ অফ ABCD। সেখানে আমরা জানি যে ক্রাইম, কি বলে, কান্ট্রিতে প্রচুর হ্যান ত্যান, আমাদের তো ওগুলো দেখার ইস্যু না, আমাদের বেনিফিটটা আমরা দেখবো, তাই না? যে ওরা এগ্রিকালচার যে ফার্মগুলো দিয়ে থাকে, কি ক্রাইটেরিয়ার পর, যে যদি আপনি ছোট ফার্ম নেন $10,000 ডিপোজিট দিতে হবে সাপোজ,